আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের পরিস্থিতি বদলে যাচ্ছে। দীর্ঘদিন স্বৈরতান্ত্রিক আবহ, তারপরে অন্তর্বর্তী সরকারের নামে অনিয়মতান্ত্রিক এবং খামখেয়ালিপূর্ণ শাসন ব্যবস্থা, এবং এরপরে এটি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণ। আমরা আশা করছি যে বাংলাদেশ গণতন্ত্রের শক্ত ভিতের উপরে দাঁড়াবে, এবং আমরা আশা করছি যে বাংলাদেশ পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে একটা নতুন ধারার ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে। নিঃসন্দেহে এই দায় এবং দায়িত্ব বাংলাদেশের ক্ষমতাসীনদের, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের। আমি আজকে কিছু মানুষের মুক্তি চাইব যারা দীর্ঘদিন ধরে কারাগারে আটক আছেন। অনেকেই শুরুতেই ধাক্কা খেতে পারেন, অনেকেই আমাকে নানা অভিষিক্ত করতে পারেন, কিন্তু ন্যায় কথা, ন্যায্য কথা যে কোনো পরিবেশে বলাটা সমীচীন বলে আমি মনে করি। এবং ভালো কিছু যে কোনো জায়গা থেকে শুরু না করলে আমরা একই বৃত্তে আটক থাকব। শুরুটা আমি করি শাহরিয়ার কবিরকে দিয়ে। লেখক, সাংবাদিক এবং ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম নেতা শাহরিয়ার কবিরের মুক্তি আমি চাই। একথা মনে করবার কোনো কারণ নেই যে শাহরিয়ার কবির আমার খুব পছন্দের একজন মানুষ বা তার সঙ্গে আমার কোনো রকমের ঘনিষ্ঠতা আছে। বরং একটা সময় তিনি আমাকে রাজাকার বা স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গী হিসেবে চিহ্নিত করতেন। যারা এক সময়, বিশেষ করে সেই গণজাগরণ মঞ্চের সময় আমাকে যারা মধ্যরাতে রাজাকার বলতেন, তিনি তাদের অন্যতম। কিন্তু আমি তার মুক্তি চাই। তার বয়স হয়েছে। একসময় তিনি সাংবাদিকতা করেছেন, বিচিত্রার মতো পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন, যে বিচিত্রা যে কোনো পাঠকের কাছে পুরো সপ্তাহ জুড়ে মানুষ অপেক্ষা করত বিচিত্রা পড়বার জন্যে। অত্যন্ত প্রভাবশালী সাপ্তাহিক, এবং যে কোনো লেখকের জন্যে বিচিত্রায় একটি লেখা ছাপা হওয়া, যে কোনো সাংবাদিকের জন্য বিচিত্রায় কাজ করা অত্যন্ত গর্বের বিষয় ছিল। শাহরিয়ার কবির সেই কাগজটিতে কাজ করতেন। শাহরিয়ার কবির একজন ভালো লেখক। আমার এখনো মনে আছে আমার অল্প বয়সে পড়া ওদের জানিয়ে দাও উপন্যাস। বামপন্থার সঙ্গে তার একসময় ঘনিষ্ঠতা ছিল। পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগে যোগ না দিলেও তিনি অনেক বেশি আওয়ামী লীগার হয়ে গিয়েছিলেন। তার ভূমিকা নিয়ে নানা রকমের প্রশ্ন আছে। বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করবার ক্ষেত্রেও দেশে এবং বিদেশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু শাহরিয়ার কবির দুর্নীতি করেছেন, চুরি করেছেন, মানুষ হত্যা করেছেন, এই অভিযোগ আমি বিশ্বাস করি না। আমি তার মুক্তি চাই, কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের সাধারণভাবে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে বিচার করবার কোনো আইন বাংলাদেশে আছে বলে আমার জানা নেই। যে অভিযোগে তিনি অভিযুক্ত, আমি সেটা বিশ্বাস করি না। কারণ আওয়ামী লীগের সময়ে যে গণহারে মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একই রকম ঘটনা ঘটেছে, এবং তিনি অসুস্থ, ভীষণ রকমের অসুস্থ। আমি মনে করি যে তার জামিন হওয়া, অন্তত জামিনে মুক্তি পাওয়াটা তার অধিকার। আমি তার মুক্তি চাই। আমি মুক্তি চাই মোজাম্মেল বাবুর। ৭১ টিভির কর্ণধার ছিলেন তিনি, প্রধান সম্পাদক ছিলেন। মোজাম্মেল বাবুকে আমি চিনি, বলা যেতে পারে আমার ছাত্র জীবন থেকে। বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী এবং অত্যন্ত জনপ্রিয় একটি পত্রিকার নির্বাহী সম্পাদকের আমি দায়িত্ব পালন করছিলাম। তিনি আরেকটি সাপ্তাহিকের অত্যন্ত জনপ্রিয় সামরিক শাসন আমলে তিনি সেই পত্রিকার সম্পাদক ছিলেন, এবং আমাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তারপরে দীর্ঘদিন যোগাযোগহীনতার মধ্যে আমরা ছিলাম। বাট মোজাম্মেল বাবু সুন্দর লিখতে পারেন, সুন্দর বলতে পারেন, এবং তিনি সবসময় যে আওয়ামী লীগ করেছেন তা না। একটা সময় আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়ে বাকশালের যে রাজনীতি, তার যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, জাতীয় ছাত্রলীগ। তিনি একজন প্রকৌশলী, অত্যন্ত মেধাবী মানুষ। ব্যবসা বাণিজ্য করবার চেষ্টা করেছেন, সফল হননি। এবং আমি যখন তৃতীয় মাত্রা শুরু করি, তার পরে অন্তত 2 বছর আমার মনে হয়েছে যে তার সঙ্গে আমার বিভিন্ন সময় তিনি কথা বলেছেন, তিনি তৃতীয় মাত্রা করতে চাইতেন, আসতে চাইতেন, কিন্তু আমি খুব একটা উৎসাহ নিইনি। কারণ সেই সময় তার যে পরিচয়, সেটা ঠিক কোন পরিচয়ে তাকে উপস্থাপন করা হবে সেটা নিয়ে আমার মধ্যে যথেষ্ট দ্বিধা ছিল। আর আমি জানি না যে তৃতীয় মাত্রার এই ফরম্যাটে তাকে কীভাবে ফিট করা যায়। সেই সময় বিএনপির অত্যন্ত প্রভাবশালী 1-2 জন আমাকে
তার হয়ে রিকোয়েস্টও করেছেন বিএনপি তখন ক্ষমতায়, মনে রাখবেন। এবং মোজাম্মেল বাবু, আমি তাকে ভাই ডাকি, তিনি আমাকে জিল্লুর বলেন। আমি তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই, তিনি আসেন এবং খুব সহজেই শ্রোতাদের, দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন তার তথ্য উপাত্ত, আলোচনার ভঙ্গি সবটা মিলিয়ে। মোজাম্মেল বাবু খুব সহজেই তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের মধ্যে ছাত্র সংগঠন, ছাত্রলীগ, যুব সংগঠন, যুবলীগের মধ্যে জনপ্রিয় হতে শুরু করেন। ধীরে ধীরে তিনি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ঘনিষ্ঠ হয়ে ওঠেন। এবং আমি জানি শেখ হাসিনা তাকে খুব বেশি পছন্দ করতেন না, কিন্তু তাকে তার প্রয়োজন ছিল। কেন প্রয়োজন ছিল সেটা আমি পরে বলছি। তো ধীরে ধীরে এই মোজাম্মেল বাবু পরিচিত হতে থাকেন, প্রভাবশালী হয়ে উঠতে থাকেন। 21শে টেলিভিশনে একসময় কাজ করতে শুরু করেন। সেটা সূত্র ধরে নানা মহলে তিনি 21শে রাত নামে একটি অনুষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং নানা মহলে তিনি প্রভাবশালী হয়ে ওঠেন। এবং তারপরের ইতিহাস সবারই জানা, তিনি 71 টেলিভিশন করেন। কারো কারো মতে, আমি ঠিক জানি না, তিনি কিছু ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়েছিলেন। মোজাম্মেল বাবুর একটা বড় গুণ, তিনি অত্যন্ত সামাজিক, বন্ধুবর্ষণ। বড় দোষ তার মুখ, তিনি খুবই মুখরা। সম্প্রতি তার অত্যন্ত প্রিয় একজন, অত্যন্ত কাছের একজন আমাকে বলেছেন যে খুব একটা সাহস তার নেই, কিন্তু সারাক্ষণ তিনি বকবক করতেন, কথা বলতে পছন্দ করতেন। দোষ হচ্ছে যে কোনো মানুষকে তিনি, যাকে তিনি অপছন্দ করতেন, প্রকাশ্যে তিনি অসম্মান করতেন, এটা তার দোষ। কিন্তু মোজাম্মেল বাবু ধীরে ধীরে আওয়ামী লীগ যখন বিরোধী দলে, তখন থেকে এবং আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালে বাংলাদেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক তাদেরকে এক করে রাখবার চেষ্টা করতেন, যে কারণে শেখ হাসিনা তাকে পছন্দ করতেন। কখনো বৃহস্পতির আড্ডা, কখনো শনিবারের আড্ডা, এইসব আড্ডা দিয়ে তিনি সবাইকে এক করে রাখবার চেষ্টা করেছেন। কখনো সাংবাদিকদের সিনেমা দেখাতে নিয়ে গেছেন, সেটা নিজের পয়সায় করুন, অর্থ জোগাড় করে করুন, তিনি এই কাজটা করেছেন। এবং তার ওই যে কথা, তুচ্ছ তাচ্ছিল্য করবার প্রবণতা, সেটা দিয়ে তিনি আজকের ক্ষমতাসীনদের বা বিএনপি নেতৃবৃন্দকে অনেক সময় অসম্মান করে কথা বলেছেন। কিন্তু মোজাম্মেল বাবু কাউকে খুন করেছেন, হত্যা করেছেন, তার পেছনে ছিলেন, এটা আমি বিশ্বাস করি না। এবং তারা তোষামোদি করেছেন, তারা চামচামি করেছেন, যাদের নাম আমি, শাহরিয়ার কবিরের নাম বললাম, মোজাম্মেল বাবুর নাম বলছি, আরও কিছু নাম আমি এখন বলবো, কিন্তু তার জন্য কোনো শাস্তি বাংলাদেশের আইনে নেই। মোজাম্মেল বাবুর কৃতজ্ঞতা বোধ ছিল। সবসময় রাজনৈতিকভাবে আমি এবং তিনি প্রতিপক্ষ হিসেবে ছিলাম, কারণ আমি আওয়ামী শাসনের সমালোচনা করতাম এবং সে কারণে তিনি সরাসরি না হলেও বিভিন্ন সময়ে আমার কার্যক্রমকে আটকে দেবার, বাধাগ্রস্ত করবার চেষ্টাও করেছেন। আমি নিজে জানি, তিনি নিজে আমাকে প্রকাশ্যে বলেছেন। কিন্তু এটাও তিনি স্বীকার করতেন সব সময় যে তার এই উত্থানের পেছনে তৃতীয় মাত্রার বা আমার একটা ভূমিকা ছিল। তার এই পরিচিতির পেছনে সব মানুষের এই গুণটা থাকে না। এবং একেবারে শেষের দিকে, আওয়ামী শাসনের শেষের দিকে এসে তিনি কখনো কখনো, আমি তার সঙ্গে শেয়ারও করেছি যে এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে, কখনো কখনো চেষ্টা করেছেন, কিন্তু কিছু করে উঠতে পারেননি, এটা আমি বুঝেছি। এবং একেবারে শেষ প্রান্তে এসে হয়তো আমার প্রতিপক্ষ ওই অর্থে যে আমাকে আটকে দেয়া, বাধাগ্রস্ত করা বা সমস্যায় ফেলবার যে চক্র, সেই চক্রের মধ্যে তিনিও ঢুকে পড়েছিলেন। কিন্তু তারপরেও আমি মনে করি তিনি অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত গুণী একজন মানুষ, অত্যন্ত বন্ধুবৎসল একজন মানুষ। সব মানুষের সীমাবদ্ধ থাকে। মোজাম্মেল বাবু ক্যান্সারে আক্রান্ত, তার সুচিকিৎসা হয় না। আজকে জেলে থেকে এই চিকিৎসা করা সম্ভব নয়। আমি মনে করি তার জামিনে মুক্তি হওয়া দরকার। ইতিমধ্যেই পান্না মুক্তি পেয়েছেন জামিনে, ইতিমধ্যেই আনিস আলমগীর জামিনে মুক্তি পেয়েছেন, ইতিমধ্যেই বাংলাদেশের রাজনীতিকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যে মানুষটি করেছেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক জামিনে মুক্তি পেয়েছেন। আমি মনে করি মোজাম্মেল বাবু মুক্তি পাওয়া দরকার এবং আজই তার মুক্তি পাওয়া দরকার। শ্যামল দত্ত আমার এক সময়কার সহকর্মী, ভোরের কাগজের সম্পাদক। কখনো কখনো ন্যায্য কথা বলেছেন, কখনো কখনো অন্যায্য কথাও তিনি বলেছেন। সবচেয়ে বড় কথা, অন্ধভাবে আওয়ামী শাসনকে
সমালোচনা করেছেন। আওয়ামী শাসনের দুর্বলতা ত্রুটি নিয়ে যে তিনি কখনো গণমাধ্যমে কথা বলেননি, এ কথা আমি বলবো না। কিন্তু কথা বলবার জন্য যেটা বলেছেন, পেছনে হয়তো অন্য অনেক কিছু করেছেন যেটা ওই শাসনকে টিকিয়ে রাখবার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। সবসময় তিনি মনে করতেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়। এই এক্সাজারেশনটা, কথাবার্তাটা তার মধ্যে ছিল সবসময়। বরং হিন্দুরা যদি অনিরাপদ থাকেন বা অন্য ধর্মাবলম্বীরা যদি অনিরাপদ থাকেন, সেটা কিভাবে কাটিয়ে ওঠা যায়, কিভাবে ওই ধর্মাবলম্বীদের মধ্যে কনফিডেন্স তৈরি করা যায়, এবং কিভাবে যারা মূল নীতি নির্ধারক, যারা ক্ষমতাসীন বা ধর্মীয় বিচারে শক্তিমান গোষ্ঠী, তাদেরকে কিভাবে একটা ডিসকোর্সের মধ্যে যুক্ত করা যায় এই সমস্যার সমাধানে, সেই চেষ্টা তিনি করেননি। যতটা না সাংবাদিক, তার চেয়ে বেশি রাজনৈতিক ক্রিয়াকর্মে তিনি যুক্ত হয়ে পড়েছিলেন। কিন্তু তারপরও আমি তার মুক্তি চাই। ভালো এবং মন্দ মিলিয়ে তার সঙ্গে আমার অনেক রকমের অভিজ্ঞতা আছে। কখনো আমার ন্যায্য অবস্থানকে তিনি সমালোচনা করেছেন, আবার আমি যখন বঙ্গবন্ধুর একজন হত্যাকারী বা শেখ মুজিবুর রহমানের হত্যাকারী, স্বীকৃত হত্যাকারী, স্বস্বীকৃত ইন্টারভিউ করেছিলাম, অনেক সাংবাদিক নেতা, সম্পাদক আমাকে জেলে নিয়ে যাবার কথা বলেছিলেন। শ্যামল দত্ত আমার স্মরণ আছে, কোন একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনিও আমাকে সেই একই কথা বলতে পারতেন আমার সম্পর্কে, কিন্তু তিনি তখন বলেছিলেন যে একজন সাংবাদিক যে কারো ইন্টারভিউ করতে পারে, আমি এতে দোষের কিছু দেখি না। এবং সবচেয়ে বড় কথা, শ্যামল দত্তের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ গ্রহণযোগ্য নয়। কিন্তু অবশ্যই একথা মানতে হবে যে একটা স্বৈর শাসনকে শক্তিশালী করবার পেছনে, একটা কর্তৃত্ববাদী শাসনকে দীর্ঘকাল সমর্থন দেবার কারণে, এবং একজন সাংবাদিক হিসেবে সরকারকে, প্রতিষ্ঠানকে, অন্যায়কে চ্যালেঞ্জ করবার যে দায়িত্ব, রেসপন্সিবিলিটি তার ছিল, সেটা তিনি পালন করেননি। যেমন মোজাম্মেল বাবুও করেননি, যেমন শাহরিয়ার কবির করেননি। তারপরেও আমি জানি শ্যামল দত্ত খুব একটা সুস্থ নন, তারও আমি মুক্তি চাই। আমি ফারজানা রূপার মুক্তি চাই। আমি জানি একথা শুনলে আজকে বিএনপি, জামাত বা অন্যান্য অনেক দলের নেতৃবৃন্দ, কর্মীরা, সমর্থকরা আমার উপরে অসন্তুষ্ট হবেন। ফারজানা রূপা এবং আমি একই প্রতিষ্ঠানে কিছুদিন কাজ করেছি। পরে ফারজানা রূপা তো একাত্তর টেলিভিশনের অত্যন্ত প্রভাবশালী সাংবাদিক, প্রতিনিয়ত নানান গল্প গণমাধ্যমে হাজির করতেন। যখনই প্রয়োজন হতো সরকার বা কোনো এজেন্সির কর্তৃক আদিষ্ট হয়ে তিনি একটা রিপোর্ট দাঁড় করিয়ে ফেলতেন। এবং আমি শুনেছি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রিয়, সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় সাংবাদিক ছিলেন। এই ফারজানা রূপার সঙ্গে আমার যত জায়গায় দেখা হচ্ছে, সামাজিক অনুষ্ঠানে, অন্য যে কোনো জায়গায় দেখা হচ্ছে, তাকেও যেমন আমি চিনি, তিনিও আমাকে চেনেন। কোনোদিন একবারের জন্য আমার সঙ্গে হাই হ্যালো পর্যন্ত করেনি। এবং শেখ হাসিনার পতনের যে সূচনা যেখান থেকে শুরু হয়েছিল, যে সংবাদ সম্মেলন থেকে, সেই সম্মেলনে যে দুজন সাংবাদিক দুটো প্রশ্ন করে শেখ হাসিনাকে উস্কে দিয়েছিলেন, ফারজানা রূপা তাদের মধ্যে অন্যতম। উস্কে দিয়েছিলেন শেখ হাসিনার পতনকে কামনা করে নয়, শেখ হাসিনাকে শক্তিমান প্রমাণ করবার জন্যে এবং তাকে আরও নিষ্ঠুর হবার জন্যে। কিন্তু তারপরেও আমি ফারজানা রূপার মুক্তি চাই। ফারজানা রূপার একটা বাচ্চা মেয়ে আছে, জাস্ট টিনেজার। শুধু রূপাই নয়, শাকিল আহমেদ, একাত্তর টিভির আরেক সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, তিনিও জেলে। আমি তারও মুক্তি চাই। শাকিল অত্যন্ত সজ্জন ভদ্র। শাকিল সম্পর্কে আমি কোথাও তেমন কিছু শুনিনি, দেখিনি খারাপ কিছু। এবং শাকিল সেই রকম হয়তো কখনো কখনো, যেহেতু একই ঘরানার তারা করে থাকতে পারেন, কিন্তু অতটা ন্যাংটোভাবে, ন্যাকেডলি কখনো ওই শাসনের সমর্থন করে কথাবার্তা বলেছেন আমার ঠিক কখনো নজরে আসেনি। আমি সাধারণভাবে কারো কাছ থেকে সেটা শুনিও নি। তবে বাবা মা যখন জেলে, তখন তাদের টিনেজার বাচ্চার কি পরিস্থিতি দাঁড়ায়, সেটা আমার মনে হয় সবার বোঝা দরকার। আমি তাদের মুক্তি চাই। একই রকমভাবে মোজাম্মেল বাবুর একমাত্র কন্যা, লেখাপড়া বন্ধ হয়ে গেছে, এবং বাবার এই পরিস্থিতিটা, মেয়ের কি অবস্থা হয়, সেটা আমাদের সবারই বোঝার কথা। আমি নিজেও এক কন্যা সন্তানের বাবা, ওই কারণে আমি মোজাম্মেল বাবুর মুক্তি চাই। অনেকেই বলতে পারেন যে 15-17 বছরে তো বহু সন্তান তাদের পিতা হারা হয়েছে, মা হারা হয়েছে, বাবারা জেলে ছিলেন, নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, এবং তার তো দায় এদেরও, নিঃসন্দেহে এদের দায়। কিন্তু তারপরেও পৃথিবীতে যারা মহান, মহৎ, তারা অপরাধীদের কখনো কখনো
ক্ষমা করে দিয়ে আরও মহত্তর হয়েছেন। এবং একথাও স্বীকার করতে হবে যে আইন আসলে যেভাবে তাদেরকে আটকে রেখেছে এভাবে আটকে রাখা যায় না। আমি মুক্তি চাই ডক্টর আবুল বারাকাতের, অর্থনীতিবিদ, তথ্য উপাত্ত দিয়ে নানা রকমের নানা সময় বিভ্রান্তি ছড়িয়েছেন এবং আমাদের অর্থনীতিবিদ মহলে সবাই সেটা জানেন। কিন্তু তারপরও অত্যন্ত পরিচিত, চমৎকার বক্তৃতা করতেন। স্বপ্ন ছিল তার, আমার সঙ্গে নিজের কথাবার্তায় বিভিন্ন সময় বলেছেন, বাংলাদেশের অর্থমন্ত্রী তিনি হবেন। সেটা তার হওয়া হয়নি। সর্বোচ্চ দৌড় ছিল জনতা ব্যাংকের চেয়ারম্যান পর্যন্ত। তারপরে আমি মনে করি তাকে মুক্তি দেওয়া দরকার। তিনি অসুস্থ এবং আমার তার প্রতিও কোনো, আমার সঙ্গে ব্যক্তিগত কথাবার্তা যোগাযোগ এক সময় ছিল, আমার অনুষ্ঠানে তিনি এসেছেন, কিন্তু আমার সম্পর্কে তার ধারণা কি একটি উদাহরণ দিলেই বুঝবেন। আমার বাবা, মা, বোন, মেয়ে, তাদের কবর ঢাকার আজিমপুরে। এক কবরে শুয়ে আছেন আমার বাবা, মা, বোন, আরেক কবর আমার কন্যা। দুটো কবর আমি খুবই সাধারণভাবে বাঁধানো কবর। এবং ডক্টর আবুল বারাকাতের স্ত্রী যখন মারা যান, আমার স্বজনদের একটু দূরেই তার স্ত্রীকে সমাহিত করা হয়। সে সময় তিনি ওই কবর দেখে বিভিন্ন জনের কাছে, ঘনিষ্ঠ জনদের কাছে মন্তব্য করেছেন। তার পছন্দ হয়েছে, কারণ ওই কবর দুটো দেখতে এটা একেবারেই সিম্পল। অনেক মানুষ সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ অন্যান্য কবর অনেক চাকচিক্যময়। এই কবর দুটো একেবারে অতি সাদামাটাভাবে, কিন্তু দেখতে অনেকের কাছেই ভালো লাগতো আর কি। এখনও গেলে অনেকে দাঁড়িয়ে থাকেন, দেখেন। তো আবুল বারাকাত ওই কবর দুটো দেখে মন্তব্য করতেন যে জিল্লুর এত টাকা পায় কোথায়। কিন্তু মাত্র কয়েকদিন পরে ওই কবর দুটো যে মিস্ত্রি তৈরি করেছিল তাকে খুঁজে বের করে তাকে ডাকিয়ে এনে ওই আমার স্বজনদের, প্রিয়জনদের দুটো কবরের মতো, দুটো একই ডিজাইনের, তিনি তার স্ত্রীর কবরটিও একইভাবে বাঁধান। তো এতে করে আমি এই কথাটা এই কারণে বললাম, মানসিকতা বোঝাবার জন্য। কিন্তু তিনি অসুস্থ, তিনি অত্যন্ত স্বনামধন্য একজন অর্থনীতিবিদ বাংলাদেশের। যদি কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, সেই অপরাধের বিচার হোক, আমি চাই, প্রত্যেকের ক্ষেত্রে চাই। কিন্তু মিথ্যে মামলা, অন্যায়ভাবে একজনকে শাস্তি দেয়া, আমি তার পক্ষে নই। এবং দেশের প্রচলিত বিধানে জামিনের অধিকারও তাদের আছে। আমি মনে করি তাকে জামিন দেওয়া দরকার। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ অত্যন্ত স্বল্পভাষী, আমার দীর্ঘদিনের পরিচিত। আমি মনে করি না এবং বিশ্বাস করি না কোনো কারণেই নাজমুল হাসান কলিমুল্লাহকে কেউ খুনি বলবেন, কেউ বড় দুর্নীতিবাজ বলবেন। কিছু কিছু অন্যায় অপরাধের খবর বিভিন্ন সময় তার পত্রপত্রিকায় বেরিয়েছে, যে তিনি ক্লাস নিতেন না, রংপুরে যখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এটা করতেন না, ওটা করতেন না। তিনি জানিপপ করবার সময় তিনি কোনো নির্বাচনকে বৈধতা দিয়েছেন, এগুলো করেছেন। এগুলো হচ্ছে এক ধরনের ইন্টেলেকচুয়াল করাপশন। কিন্তু অনেকের চাইতে নাজমুল হাসান কলিমুল্লাহ অনেকের চাইতে ভালো এই সমাজে, রাষ্ট্রে। আমি বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, আমি তার মুক্তি চাই, আমি তার মুক্তি চাই। কিন্তু যে কোনো দুর্নীতির অপরাধ, যে কোনো অপরাধের শাস্তি যদি তাদের দেয়া হয়, আদালত যদি দেয়, আমি সেটা অবশ্যই মেনে নেব, গ্রহণ করবো। আমি মনে করি যে কোনো অপরাধের শাস্তি হওয়া উচিত এবং এটা আমাদেরকে মানতেই হবে। শুধু এই কজনই নয়, আমি যাদের নাম বললাম, এর বাইরে অনেক সাংবাদিক আছেন, অনেক লেখক আছেন, অনেক বুদ্ধিজীবী আছেন যারা এখন জেলে, ব্যবসায়ী আছেন। আমি আসাদুজ্জামান নূরের নাম উল্লেখ করতে চাই। যতটা না তিনি রাজনীতিক, তিনি অবশ্যই সংসদ সদস্য ছিলেন, তিনি অবশ্যই মন্ত্রী ছিলেন, তিনি অবশ্যই একজন বড় ব্যবসায়ী এবং আওয়ামী সরকারের আমলে বড় বড় ব্যবসা তিনি করেছেন। কিন্তু তার চাইতে আমাদের সবার কাছে তার প্রিয় পরিচয়, তিনি একজন শক্তিমান অভিনেতা, মঞ্চের, টেলিভিশনের, চলচ্চিত্রের। মানুষটা অসুস্থ এবং সজ্জন, ভদ্র। আমি তার মুক্তি চাই। তার সঙ্গে আমার ব্যক্তিগত যতটুকু সম্পর্ক, যোগাযোগ ছিল, ব্যক্তিগতভাবে কখনই আমি অন্যদের যেরকম টুকটাক কাহিনী বললাম, সেটা বলবার মতো আমার কাছে কিছু নেই। কিন্তু আমি আসাদুজ্জামান নূরের মুক্তি চাই। এক বাকের ভাইকে দেখবার জন্য ঢাকা শহর একসময় খালি হয়ে যেত টেলিভিশনের পর্দায় দেখবার জন্য। তার সেই মৃত্যুদণ্ডের, টেলিভিশনের পর্দায় মৃত্যুদণ্ডের কাহিনী অনেকেরই স্মৃতি দেখানো ভাষ্য। কিন্তু আমি মনে করি তাকে আটকে রাখাটা সমীচীন নয়। আমি মুক্তি চাই
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএম এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। শফিউল ইসলাম মহিউদ্দিন আওয়ামী লীগের এমপি হয়েছিলেন, এর কথা ঠিক, কিন্তু এরকম সজ্জন ভদ্র মানুষ খুব কম আছেন। এবং তিনি দুর্নীতিবাজ, তিনি লুটপাট করেছেন, তিনি মানুষ হত্যা করেছেন। আমি এটা বিশ্বাস করি না, আমি তার মুক্তি চাই। আমি অনেকের নাম এখন এই মুহূর্তে হয়তো আমার মাথায় আসছে না। তারপর আমি বলি যে প্রায় 85,000 মানুষ কারাগারে বন্দী, তার মধ্যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে 5,000-এর বেশি মানুষ মুক্তি পেয়েছেন। এটা একটা ইতিবাচক দিক। তার মধ্যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আছেন, সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সাবেক, তিনিও মুক্তি পেয়েছেন। আমি চাই তারেক রহমানের সরকার এদের মুক্তির ব্যবস্থা করবেন দ্রুততার সঙ্গে, কারণ এরা প্রায় সবাই 500 দিনেরও বেশি করে জেলখানায় আটকে আছেন। এদের অনেকের বিরুদ্ধে অভিযোগপত্র বা চার্জশিট দাখিল হয়নি, মামলা শুরু হতো অনেক দূরের কথা। জামিনে এদের অনতিবিলম্বে মুক্তি দেয়া হোক। কথা শুধু আমি বলছি না, বিশেষ করে সংবাদ মাধ্যমের স্বাধীনতা। এখন অনেকেই বলতে পারেন এরা কি সাংবাদিকতা করেছেন না করেননি। সব রাজনীতিবিদ যেমন একরকম হয় না, সব মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত যেমন একরকম হয় না, সব লেখক যেমন একরকম হয় না, এরাও একরকম নন। কিন্তু তারপরও এরা সাংবাদিক, বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, আমাদের সমাজে শিল্পী হিসেবে পরিচিত, এবং পৃথিবী সেভাবেই তাদেরকে দেখে। এবং কোনো মানুষকে আসলে বিনা বিচারে দীর্ঘদিন আটকে রাখাটা আইনের শাসনের সঙ্গে যায় না, গণতন্ত্রের সঙ্গে যায় না। এবং এই দাবি বিশেষ করে সাংবাদিকদের ক্ষেত্রে ইতোমধ্যেই আমাদের সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ দাবি জানিয়েছেন। বিশেষ করে এডিটর্স কাউন্সিল, তার প্রধান নুরুল কবির একাধিকবার, এমনকি আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে, যখন তিনি প্রধানমন্ত্রী হননি, তাকে সামনে রেখেও একসময় তিনি দেশে ফেরত আসবার পরে যখন সাংবাদিকদের সঙ্গে বসছিলেন, সেই দিনও তিনি এই আবেদন জানিয়েছিলেন। কাজে আমি মনে করি এই চাওয়াটা সবার, বিশেষ করে আমরা সাংবাদিকতা পেশার সঙ্গে যারা যুক্ত আছি তাদের দিক থেকে আমি মনে করি, এবং যারা গণতন্ত্র চান, যারা একটা ইতিবাচক রাজনীতি চান, ইতিবাচক সংস্কৃতি চান, তাদের সবার চাওয়া এদের মুক্তি দেয়া হোক। এবং দ্রুত যারা কারাগারে আছেন তাদের একটা আইনি প্রক্রিয়ার মধ্যে হয় তাদের মামলা শুরু হোক, অভিযোগপত্র দাখিল হোক, অথবা জামিনে মুক্তি দেয়া হোক। এবং এদের জন্য ভবিষ্যৎকে জামিনে মুক্তি দিলে সেটা আদালতে নির্ধারণ করতে পারেন কি টার্মস অ্যান্ড কন্ডিশনে তাদের মুক্তি দেবেন, তারা বিদেশ যেতে পারবেন কি পারবেন না, তারা রাজনৈতিকভাবে অ্যাক্টিভ থাকতে কি পারবেন কি পারবেন না, বা কি তারা করতে পারবেন কি করতে পারবেন না, সেটা আদালতে নির্ধারণ করুক। নির্বাহী আদর্শ নয়, আমাদের চাওয়াও নয়। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।